আমি 18 মাস ধরে প্রেগন্যান্ট। দীর্ঘ 18 মাস ধরে প্রেগনেন্ট নীলাঞ্জনা। মেয়েরা সাধারণত নির্ধারিত সময়ের 10 মাসের মধ্যে সন্তান প্রসব করে। সেখানে নীলাঞ্জনার 1.5 বছর হতে চলল, কিন্তু ওর ভেতর বাচ্চা জন্ম দেবার কোনো লক্ষণ খুঁজে পাচ্ছে না ডাক্তাররা। লাইফে এমন অদ্ভুত আর অবাস্তব কেস কোনো দিন ফেস করতে হয়নি তাদের। হাসপাতালে শুধুমাত্র নীলাঞ্জনার ডেলিভারির জন্য একটা বোর্ড বসানো হয়। ডাক্তাররা অনেক ধরনের এক্সপেরিমেন্ট রিসার্চ করলো, এমনকি ফরেন ডাক্তারদের সাথে কনসাল্ট করা হয়, কিন্তু এত কিছু করেও কোনো সমাধান বের করা সম্ভব হলো না। আজ রাতে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়েছে নীলাঞ্জনা। এমনিতেও বাসা থেকে কোথাও বের হয় না সে, সারাটা দিন বাড়িতেই কাটে তার। একটা আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে হচ্ছে তাকে। সবকিছুর জন্য দায়ী তার গর্ভের সন্তান। মাঝে মাঝে নিজের হাতে সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করে তার, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় সে। মাঝরাতে ঘুম ভেঙে এক প্রকাণ্ড চিৎকার দিয়ে উঠল নীলাঞ্জনা। পাশে ওর হাজবেন্ড ঐতিহ্য পড়ে পড়ে ঘুমুচ্ছে। ঘুমালে চারিদিকের কোনো হুঁশ থাকে না তার, এটা খুব ভালো করেই জানে সে। ঐতিহ্য, ঐতিহ্য ওঠো, ঐতিহ্য প্লিজ ওঠো। নিজের স্ত্রীর কথা এখনো কানে পৌঁছয়নি তার। নীলাঞ্জনার পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা করছে। মনে হচ্ছে যেন কেউ পেটের ভিতরে তার সমস্ত নাড়িভুড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। এক্ষুনি বোধহয় প্রাণটা বেরিয়ে গেল তার। জীবনে এমন ভয়ানক ব্যথা কোনোদিন অনুভব করেনি সে। নিজের হাজবেন্ডকে ডাকার সামান্য শক্তিটুকু হারিয়ে ফেলেছে নীলাঞ্জনা। শুধু বিছানার উপরে পড়ে যন্ত্রণায় অবশ হয়ে ছটফট করতে থাকে। ওর গোঙানির শব্দ শুনে পাশের ঘর থেকে তিয়াস ছুটে আসলো। তিয়াস নীলাঞ্জনার সম্পর্কে বড় ভাই হয়, আপন না হলেও সৎ ভাই। নীলাঞ্জনার মায়ের তার বাবার সাথে বিয়ে হবার আগেই জন্ম হয় তিয়াসের। তিয়াসের বাবা আর বেঁচে নেই। সে কেন আর কিভাবে মারা যায় সেটা এখনো অজানা দুই ভাই বোনের। ওদের বাবা মা আকাঙ্ক্ষা জামান আর সৌজন্য জুনায়েদ খান। তারা একটা জরুরি অফিসিয়াল কাজে কিছুদিনের জন্য বিদেশ আছে। তবে তিয়াসকে নীলাঞ্জনার বাবা অর্থাৎ সৌজন্য নিজের সন্তানের মতোই লালন পালন করে বড় করে তোলে। ওরা দুজন যে আপন ভাই বোন নয় এটা কোনো দিন বুঝতেই দেয়নি। নীলাঞ্জনার ছোট নাম নীল, এই নামেই প্রায় সবাই ডাকে তাকে। দৌড়ে ঘরের ভিতরে ঢুকলো তিয়াস। কি হয়েছে? কি হয়েছে তোর নীল? ব্যথা করছে, পেটটা ছিঁড়ে যাচ্ছে আমার ভাইয়া, আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা তুই বস, আমি পানি নিয়ে আসছি তোর জন্য, বস একটু। তিয়াস দৌড়ে কিচেনের দিকে ছুটে যায়। তারপর এক গ্লাস পানি নিয়ে সে নীলের হাতে দিল। মুহূর্তেই ঠক ঠক করে গ্লাসটা সাবার করে দেয় সে। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে তো? হ্যাঁ, একটু বেটার লাগছে, কিন্তু ব্যথাটা এখনো আছে। এতক্ষণে ঐতিহ্য ঘুম ভেঙে উঠে পড়ে। নিজের স্ত্রীর এই অবস্থা দেখে সেও ভীষণ বিচলিত হয়ে পড়ে। ঐতিহ্য তো উঠে গেছে, আমি নিজের রুমে গেলাম। আর কোনো প্রবলেম হলে আমায় ডেকো। আচ্ছা ঠিক আছে। তিয়াস ঘর থেকে বেরিয়ে গেল। ঐতিহ্য নীলাঞ্জনার মাথায় হাত বলিয়ে দিতে লাগলো। আচ্ছা কি হয়েছিল তোমার? রাতে তো এভাবে ঘুম ভেঙে যায় না তোমার? নীলাঞ্জনা মুখ খুলতে যাবে ঠিক তখন আবারও একটা প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠে সে। ওর হাতটা পেটের দিকে চলে যায়। ভয়ে তার হাত পা কাঁপছে। চোখ দুটো বড় বড় করে নিজের হাজবেন্ডকে বলতে লাগলো। ঐতিহ্য, আমার পেটের ভেতরে কেউ আছে, আমার পেটের ভেতরে। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পেটের ভিতরে তো আমাদের সন্তান বড় হচ্ছে নীলাঞ্জনা, এতে এত ভড়কে যাবার কি হলো? না, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না কিছু। কি বুঝতে পারছি না? আরে কি হয়েছে খুলে বলো তো আমায়। আমার পেটের ভেতরে, পেটের ভেতরে। হ্যাঁ কি হয়েছে পেটের ভিতরে? আচ্ছা আমি দেখছি। নীলাঞ্জনার পেটের ওপর থেকে শাড়িটা সরিয়ে নিল ঐতিহ্য। অন্ধকারে তেমন কিছু বোঝা যাচ্ছে না। টর্চ লাইটটা জ্বালিয়ে স্ত্রীর পেটের দিকে ধরল সে। আল্লাহ, কি দেখছি এটা আমি? বলেই ভয়ে ছিটকে দুহাত সরে দাঁড়ালো তার স্বামী। নীলাঞ্জনার পেটের চামড়ার উপরে কোনো একটা ছোট বাচ্চার হাতের ছাপ স্পষ্ট ফুটে আছে। ঠিক 1
একটা নয় দুটো হাত, হাতগুলো রীতিমতো নড়াচড়া করছে। পেটের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করছে তারা, আর বাহির থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। এরপর সবাইকে অবাক করে দিয়ে পেটের বাচ্চাটা অস্ফুট স্বরে চিৎকার জুড়ে দিল। এমন অদ্ভুত আওয়াজ আগে কখনো শোনেনি নীলাঞ্জনা ঐতিহ্য। কণ্ঠটা কোনো মানুষদের মতো লাগছে না, এটা মানুষ না অন্য কিছু খোদাই জানে। তার থেকে বড় কথা হলো পেটের ভেতরের বেবির শব্দ করে কি করে, আবার সেটা বাহিরের থেকে শোনা যাচ্ছে কিভাবে। এমন ভয়ানক আর অসম্ভব দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করে রাখা যে কোনো মানুষের পক্ষেই অসম্ভব। সত্যি কি এমন আছে নীলাঞ্জনার গর্ভে? কি চাই সে? কেন 18 মাস পরেও প্রসব হচ্ছে না নীলাঞ্জনার? কি রহস্য এর? পেটের ভিতরে বাচ্চাটার চিৎকার শুনে ঐতিহ্য নীলাঞ্জনা তারা দুজন বেশ ভড়কে যায়। এমন অদ্ভুত ঘটনা জীবনে দেখেনি তারা। এমনিতেও এতগুলো মাস ধরে নীলাঞ্জনার ডেলিভারি হচ্ছে না, তারপর একের পর এক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। ব্যাপারগুলো সত্যিই ভাবিয়ে তোলার মতো। আচ্ছা ঐতিহ্য, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আল্লাহ এটা কেন করছেন আমাদের সাথে? আল্লাহ এটা কেন করছেন আমাদের সাথে? বিনা অপরাধে এত শাস্তি কেন দিচ্ছেন আমায়? আর শুধু কি আমায় দিচ্ছেন, আমার কারণে তোমাকে বাবা ডাক থেকে বঞ্চিত হতে হচ্ছে। সি সি সি, এসব কি বলছো তুমি নীল? আমার কাছে তোমার থেকে বেশি তাৎপর্যপূর্ণ আর কিছুই নয়। আমি এই মুহূর্তে নিজেদের বাচ্চার কথা ভাবছি না, আমার সব টেনশন তোমায় নিয়ে। আমায় নিয়ে? হ্যাঁ, আমার মনে শুধু একটাই ভয়, এই বাচ্চার জন্ম দিতে গিয়ে তোমার না কোনো ক্ষতি হয়ে যায়। দেখো, আমার বাচ্চা চাই না, আমি শুধু তোমায় সুস্থ অক্ষত অবস্থায় চাই। সেটা তুমি বলতে পারো, কিন্তু মা হয়ে আমি নিজের সন্তানের অমঙ্গলের কথা চিন্তা করতে পারি না। অমঙ্গল চিন্তা আমিও করছি না, কিন্তু দেখো, আমরা তো এখনো পর্যন্ত জানতেই পারলাম না কি আছে তোমার পেটের ভেতরে। সে না জন্ম নিচ্ছে না ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি ন্যাচারালি সেরকম তো কিছু হওয়া উচিত, তাই না? হ্যাঁ, হওয়া উচিত, কিন্তু তুমি যতটা সহজে কথাটা বলতে পারছো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি মা ঐতিহ্য, আর শুধু মা না, আমার জানা মতে পৃথিবীর এমন কোনো মা হয় না যে সন্তানের কথা বাদ দিয়ে আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে পারে। তাতে সেই সন্তান যেই অবস্থাতেই, যত বাজে অবস্থাতেই থাকুক না কেন, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মৃত্যু হয় আমার, তবু আমি সেটা স্বীকার করতে রাজি। তুমি প্লিজ ঐতিহ্য, ঐতিহ্য কি হলো তোমার? পাশ থেকে কোনো সাড়া আসছে না। নীলাঞ্জনার পাশ ফিরে তাকিয়ে দেখে ঐতিহ্য ঘুমিয়ে পড়েছে। হায় রে বেচারা, ঘুম ছাড়া কিছু নেই এর জীবনে। শুলে যে কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝে উঠতে পারে না। ঘুমোলে মানুষকে অধিকতর মায়াবী মনে হয়। ঐতিহ্যের মায়াবী অবয়বের দিকে তাকিয়ে আছে নীলাঞ্জনা। ঐতিহ্য তাকে ঠিক কতটা ভালোবাসে হয়তো সে নিজেও আজ পর্যন্ত তার গভীরতা পরিমাপ করে উঠতে পারেনি সে। নীলাঞ্জনা বরাবর নিজেকে লাকি মনে করে ঐতিহ্যের মতো একজন কেয়ারিং হাজবেন্ড পেয়ে। পেটের যন্ত্রণাটা অনেকটাই কমেছে, এখন অনেকটাই সুস্থ বোধ হচ্ছে। সে চাদরটা টেনে নিয়ে ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে দিল, তারপর ঘুমিয়ে পড়ে। প্রতিদিন একরাশ দুশ্চিন্তা আর অনিশ্চয়তার সাথে বসবাস করতে হয় ওদের, তবুও কিছু থেমে নেই। খাওয়া, কাজ, ঘুম সব চলছে রুটিন মাফিক। জীবনের অপর নামই হলো সংঘর্ষ। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর অপ্রাপ্তির সাথে সংঘর্ষ করে প্রতিনিয়ত বেঁচে থাকার নামই জীবন। তিয়াস, নীলাঞ্জনা, ঐতিহ্য তার ব্যতিক্রম নয়। সকালবেলা তিয়াসের গলার আওয়াজে ঘুম ভাঙল নীলাঞ্জনার। নীল, নীল, কি রে, এখনো ঘুমাচ্ছিস নাকি? কি হয়েছে? সকাল সকাল চেঁচামেচি করছিস কেন? এমনিতেই রাতে ভালো ঘুমাতে পারিনি, যা এখন আর একটু ঘুমাতে দে। আরে শোন না, ঘুমানোর জন্য অনেক সময় পাবে, আগে গুড নিউজটা তো শোন। গুড নিউজ? কিসের গুড নিউজ শুনি? আচ্ছা, তোর বরের কি এখনো ঘুম ভাঙেনি? না, কি গুড নিউজ আগে বল। বাবা মা ফিরছে। সত্যি? তো আমাকে মিথ্যা বলছে? দেখ, কতগুলো বছর পরে বাবা মা ফিরছে। হ্যাঁ, 4 বছর পরে আবারও দেখা হবে ওদের সাথে, ভাবতেই ভালো লাগছে। সব ঠিক আছে, কিন্তু ভাইয়া? আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। দেখ, বাবা মা সত্যিটা জানে না এখনো, ওদেরকে তো জানাতে হবে। তাছাড়া তারা দুজনেই ডাক্তার, হতে পারে তোর প্রবলেমটা ওরাই সলভ করে দিল। আমার এই প্রবলেম সলভ হবার নয়, হলে আগেই হতো। ধর, কিছু বলিস না, সবই ঠিক হয়ে যাবে, দেখে নিস, আমরা তো আছি তোর সাথে।
প্রত্যুত্তরে একটা শুকনো হাসি দিল নীলাঞ্জনা। এরপর দুপুরবেলা রান্নাবান্না সেরে বাথরুমে গোসল করতে চায় নীলাঞ্জনা। তিয়াস বাসায় নেই। ঐতিহ্য শুয়ে ল্যাপটপ ঘাঁটছে। পানির ঝর্ণাটা অন করতে যাবে, ঠিক তখন আবারও পেটের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো নীলাঞ্জনার। মনে হচ্ছে কিছু একটা যেন বেরিয়ে আসতে চাইছে ওর পেটের ভেতর থেকে। ভয়ে ভয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। নীলাঞ্জনা স্পষ্ট বুঝতে পারছে ওর পেটের ভিতর থেকে কোনো একটা জিনিস গলা পর্যন্ত পৌঁছে গেছে। এবার তার বাইরে বেরিয়ে আসার অপেক্ষা। আতঙ্কিত চোখে আয়নার দিকে তাকিয়ে আছে নীলাঞ্জনা। নিজের অনিচ্ছা সত্ত্বেও মুখটা হা হয়ে গেল ওর। একটা বাচ্চার লম্বা হাত গলার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। এক পর্যায়ে হাতটা বাইরে বেরিয়ে আসলো। নীলাঞ্জনা চিৎকার করবে, তারও কোনো উপায় নেই। হাতটা এক পর্যায়ে ওর গলাটা শক্ত করে চেপে ধরলো। মুহূর্তেই সে মেঝেতে লুটিয়ে পড়ল। হাতটা এখনো গলা চেপে ধরে আছে তার, কিছুতেই ছাড়ছে না। ক্রমশ নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে তার। মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে। হাতটা নিজের সর্বশক্তি দিয়ে নীলাঞ্জনার গলাটা চেপে ধরল। নীলাঞ্জনাকে শাস্তি দেওয়াই যেন তার একমাত্র উদ্দেশ্য। যেন নীলাঞ্জনার উপর বহু দিনের রাগ তার। সেই রাগের শোধ তোলার জন্য উতলা হয়ে উঠেছে সে। মেঝেতে পড়ে শারীরিক কষ্ট আর যন্ত্রণায় ছটফট করছে নীলাঞ্জনা। না, কিছু একটা করতেই হবে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে দেখা যাক, নয়তো এটা আত্মহত্যার শামিল হবে। ধীরে ধীরে নিজের হাত দিয়ে বাচ্চাটার হাতগুলো ধরে ফেলল সে। বাচ্চাটার হাতের স্পর্শ পেতেই আবারও চমকে উঠল নীলাঞ্জনা। এমন ঠান্ডা হাত তো কোনো মৃত লাশেরও থাকে না। বরফের থেকেও ঠান্ডা বাচ্চাটার হাত। কোনো সাধারণ মানুষের মতো মনে হচ্ছে না। তার শরীর আর অবয়ব দেখতে না পেলেও শুধুমাত্র হাতের কঠোর স্পর্শই বুঝিয়ে দিচ্ছে বাচ্চাটার নীলাঞ্জনার প্রতি জমে থাকা রাগ ক্ষোভের মাত্রা। হঠাৎ ও জ্ঞান হারায়। জ্ঞান ফিরে দেখতে পায় বিছানার উপরে শুয়ে আছে নীলাঞ্জনা। তখন রাত হয়ে গেছে। ঐতিহ্য তিয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকে তার। দুপুরে গোসল করতে বাথরুমে যাওয়া, তারপর অস্বস্তি অনুভব করা, একটা হাত বেরিয়ে আসা পেটের ভেতর থেকে। নীলাঞ্জনা, কি হয়েছিল তোমার? বাথরুমের ভেতরে অজ্ঞান হয়ে গেলে কি করে? নীলাঞ্জনা নিশ্চুপ। সে কোনো কথা বলছে না। আর কেই বা বলবে এই মুহূর্তে? কি হলো? চুপ কেন? কথা বলো। আরে কি হলো? চুপ হয়েছিস কেন? তুই জানিস দরজা ভেঙে বের করতে হয়েছে তোকে? কেমন হয়েছিল বল আমাদের। বরাবরের মতো নির্বাক নীলাঞ্জনা। আশ্চর্য তো, কিছু তো বল। আমাদের অন্ধকারের ভেতরে রাখিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও তিয়াস। আমার মনে হয় ওর এখন রেস্ট নেওয়াটা বেশি জরুরি। এগুলো পরেও জানা যাবে। তার থেকে বড় কথা, তোমার বোনের কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের জন্য অনেক। ঠিক আছে তবে তুই এখন কিছু বলতে না চাইলে থাক, এখন বরং বিশ্রাম কর। নীলাঞ্জনা সেই ভয়ানক দৃশ্যটার কথা ভুলতে পারছে না কিছুতেই। চোখ বুঝলেই বাচ্চাটার হাতগুলো চোখের সামনে ভেসে উঠছে। আল্লাহই জানেন একমাত্র কি ছিল ওটা। রাতে আবারও প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় নীলাঞ্জনার। তবে এইবারের ব্যথাটা অস্বাভাবিক নয় আগের মতো। মনে হচ্ছে ওর প্রসব বেদনা উঠেছে। দীর্ঘ 18 মাস পরে প্রথমবারের মতো প্রসব বেদনা উঠল নীলাঞ্জনার। পাঁজরের হাড় ভেঙে গুঁড়ো করে দেবার ব্যথা। ওর চিৎকার চেঁচামেচিতে আজ ঘুম কাতুরে ঐতিহ্যের ঘুমিয়ে থাকা সম্ভব হলো না। তিয়াস অনেক আগেই ছুটে এসেছে নিজের ঘর থেকে। ও আল্লাহ গো, মা গো মা, ব্যথায় মরে গেলাম। ভাইয়া, ঐতিহ্য, তোমরা কোথায়? লক্ষণ তো ভালো মনে হচ্ছে না তিয়াস। এ তো ডেলিভারির পেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সহমত, আমারও সেটাই মনে হচ্ছে। দেখো, একটা কাজ করি, আমাদের আর লেট করলে চলবে না। আগে থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি একটু আগে অ্যাম্বুলেন্স সার্ভিসে ফোন দিলাম, ওরা হয়তো একটু পরে চলে আসবে। ও আচ্ছা। এদিকে নীলাঞ্জনা ব্যথায় ছটফট করে চলছে। মা হবার যন্ত্রণা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। এত কষ্ট আর যন্ত্রণার মধ্যেও কোথাও যেন এক টুকরো প্রশান্তি লুকিয়ে আছে। সত্যিই তো, দীর্ঘ 1.5 বছর পরে বাচ্চার জন্ম দিতে চলেছে নীলাঞ্জনা। জীবনের একটা বৃহৎ অনিশ্চয়তার হাত থেকে হয়তো মুক্তি পেতে চলেছে সে।
এতগুলো দিন ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সবাই। একটু পরেই অ্যাম্বুলেন্স আসলো। নীলাঞ্জনাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। এখনো সমানে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে সে। তিয়াস আর ঐতিহ্যের প্রবোধ বাক্য শোনার মতো অবস্থা নেই তার। পেটের ভিতর অসম্ভব যন্ত্রণা ছাড়া তার বোধের আওতায় আর কিছুই নেই। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাসও বইছে প্রচন্ড। মাঝে মধ্যে কোথাও কোথাও থেকে বাজ পড়ার শব্দ ভেসে আসছে। তবুও সকল প্রতিকূলতা উপেক্ষা করে হাসপাতালের দিকে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। ভেতরে নীলাঞ্জনা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। চিন্তিত মুখে বসে আছে তার ভাই আর হাজবেন্ড। অবশেষে 1 ঘন্টার ব্যবধানে হসপিটালে পৌঁছলো সবাই। আধা ঘন্টার পথ আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। রাত তখন 1:30 বাজে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় নীলাঞ্জনাকে। ডাক্তার সমস্ত কিছু দেখে নীলাঞ্জনার এমার্জেন্সি অপারেশনের সিদ্ধান্ত নিলেন। একটু পরেই তার অপারেশন করা হবে। দুজন নার্স ওটির দিকে ছুটে যাচ্ছে। তিয়াস ঐতিহ্য সামনে দাঁড়িয়ে তাদের আটকে দেয়। সিস্টার, স্যার কখন আসবেন? এই তো স্যার একটু পরেই চলে আসবে, আমরা ওটিতে যাচ্ছি। আচ্ছা, যিনি অপারেশন করাবেন উনি কি এসে গেছেন? লেট হবে না তো? আশ্চর্য। আচ্ছা ডাক্তার, আপনারা দুজন না আমরা? ডাক্তার তার সময় হলেই চলে আসবেন। কখন অপারেট করতে হবে সেটা একান্তই তার সিদ্ধান্ত। যা করা হবে বাচ্চার আর মায়ের ভালোর কথা ভেবেই করা হবে। এক্সট্রিমলি সরি, আসলে আমাদের পেশেন্টের কেসটা অন্যান্য নর্মাল কেসের মতো নয়, তাই একটু ভয় হচ্ছে আমাদের। আপনারা তো জানেন সবটাই। ওকে, আপনারা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করুন, আমরা আমাদের ডিউটি করছি। আর একদম টেনশন করবেন না। এই তো স্যার এসে গেছেন। সামনের দিকে তাকিয়ে নার্সটা উৎসুক স্বরে কথাটি বলল। তিয়াস আর ঐতিহ্য পেছনের দিকে ঘুরে তাকায়। এদিকে নার্সটা চলে গিয়েছে। আপনারা কি পেশেন্টের রিলেটিভ? হ্যাঁ, আমি পেশেন্টের হাজবেন্ড, আর এটা আমার ব্রাদার ইন ল। তিয়াস ডক্টরকে দেখে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো কথা নেই, কিছু একটা ভাবছে তার দেখছি। ঐতিহ্য ওর এই অস্বাভাবিক ব্যবহার লক্ষ্য করলো। আচ্ছা ঠিক আছে, আপনারা ওয়েটিং রুমে অপেক্ষা করুন। আর টেনশন করার কোনো কারণ নাই, সব ভালো হবে। ডাক্তার সাহেব ওটির ভেতরে চলে গেলেন। ঐতিহ্য তিয়াসের উদ্দেশ্যে বলল, তিয়াস, কি হলো? এভাবে ভূত দেখার মতো চমকে গেলে কেন? একটাও কথা বললে না যে? এটা হতে পারে না। না, এটা হতে পারে না। না, কিছুতেই হতে পারে না এটা। হতে পারে না মানে? কি হতে পারে না? কি যা তা বলছো এসব? না, কিছু না। কিছু না মানে? একটু আগেই তো বিড়বিড় করে কতগুলো কথা বললে। বললাম তো কিছু হয়নি। ঐতিহ্য বুঝতে পারছে না তিয়াস লোকটাকে দেখে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে। সে নিজেও অবাক হয় ওর আচরণে। তিয়াস কি লোকটাকে চেনে আগে থেকেই? কে জানে। এদিকে অপারেশন থিয়েটারের ভেতরে ধীরে ধীরে চোখ মেলে তাকায় নীলাঞ্জনা। চোখ মেলেই তার চোখজোড়া বিশেষ একজনের প্রতি আটকে যায়। ডক্টরকে দেখে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করে তার চোখগুলো বড় হয়ে যেতে লাগলো। বিস্ময় আর আতঙ্ক তার ডেলিভারি পেইন যেন ভুলিয়ে দিচ্ছে। অলংকার তুমি? না, এটা হতে পারে না। তুমি এভাবে ফিরে আসতে পারো না। না, তার মানে আমার পেটের সন্তান? নীলাঞ্জনা স্পষ্ট লক্ষ্য করলো ভদ্রলোক ওর দিকে চেয়ে একটা শুকনো হাসি দিল। আবারও ভয় পেল নীলাঞ্জনা। কে এই অলংকার? নীলাঞ্জনার সাথে কিসের সম্পর্ক তার? নীলাঞ্জনার গর্ভের সন্তানের রহস্য কোনোভাবে জড়িয়ে নেই তো এই ব্যক্তির সাথে? জানতে পারবেন পরের পর্বে। অপারেশন থিয়েটারে নীলাঞ্জনার অপারেশন হচ্ছে। তিয়াস আর ঐতিহ্য ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে। একটু পরে ভেতর থেকে এক নার্স বেরিয়ে এলেন। ঐতিহ্য তাকে দেখে ছুটে গেল তার দিকে। তিয়াস এখনো চিন্তিত মুখে বসে আছে সেই। এক্সকিউজ মি সিস্টার, কি হলো? অপারেশন হলো? নার্স কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। এ কি, আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে বলুন? অপারেশন সাকসেসফুল হলো কি? তিয়াস ব্যাপারটা লক্ষ্য করে। এবার সেও এগিয়ে আসলো। আশ্চর্য তো, আপনি এইভাবে সাইলেন্ট হয়ে আছেন কি করে? দেখুন, আমাদের এইভাবে টেনশনের ভেতর রাখা কোনো রাইট নেই আপনাদের। যা হয়েছে বলুন। আমি বলছি নার্সকে ছেড়ে দিন। হ্যাঁ বলুন, আমাদের পেশেন্টের কি কন্ডিশন আর বেবি কেমন আছে? আমি এবার আপনাদের যা বলবো একটু ঠান্ডা মাথায় শুনুন প্লিজ, কেউ উতলা হবেন না।
উতলা হব না? কেন, কি হয়েছে ডক্টর? আমার কিন্তু ভয় করছে এবার। না, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আপনার বোনের ডেলিভারির। আমার ওয়াইফ ডক্টর, ইনি আমার ওয়াইফের ভাই তিয়াস। ও সরি, আপনার ওয়াইফের ডেলিভারির সময় এখনো হয়নি। আমরা চাইলে একটা অপারেশন করতে পারতাম, কিন্তু তাতে ওনার 99% লাইফ রিস্ক সম্ভাবনা ছিল। হোয়াট? কি বলছেন এটা আপনি? এখনো ডেলিভারির সময় হয়নি? হ্যাঁ, ভাবছি আবারও একটা মেডিকেল বোর্ড বসানো হবে। দেখা যাক আমরা কি করতে পারি আপনাদের জন্য। তিয়াস এতক্ষণ কিছু বলেনি, শুধু হাঁ করে তাকিয়েছিল লোকটার চেহারার দিকে। এবার সে তার মুখ খুলল। একটা ব্যাপার বুঝতে পারলাম না, ভেতরে যে ডক্টর গিয়েছিলেন উনি কোথায়? আপনি তো জাননি ভেতরে। হোয়াট রাবিশ! এই সময় কি উদ্ভট টাইপের প্রশ্ন করছো তিয়াস? আমাদের চোখের সামনে থেকেই উনি তো ভেতরে গেলেন। মাথা ঠিক আছে তোমার? না, আমার স্পষ্ট মনে আছে ওটা অলংকার ছিল। অলংকার? কি অলংকার? আর ইউ ক্রেজি তিয়াস? দয়া করে হসপিটালে বসে সিন ক্রিয়েট করো না। তাছাড়া এখন কি এসব কথা বলার সময়? না, আমি স্পষ্ট দেখেছি ওটা অলংকার ছিল, আমার ভুল হতে পারে না। ইট ইজ টু মাচ। সত্যি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে এটা তো ডক্টর সিয়াম আহমেদ। ডক্টর সাহেব ইতিমধ্যেই চলে গিয়েছেন। তিয়াসের এমন অস্বাভাবিক আচরণ কেন করছে বুঝতে পারছে না ঐতিহ্য। তিয়াসকে যতটুকু চেনেও এমন কাণ্ডজ্ঞানহীন মানুষ মোটেও নয়, কিন্তু এখন কি হলো? লোকটাকে দেখে এক প্রকার পাগলের মতো আচরণ করছে সে। হঠাৎ অপারেশন থিয়েটার দিক থেকে নীলাঞ্জনার চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। কি হলো? কি হলো? কি হলো? নীলের আওয়াজ না ওটা? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তিয়াস ঐতিহ্য দুজনেই আর কোনো কথা না বলে অপারেশন থিয়েটারের দিকে ছুটে যায়। নীলাঞ্জনাকে ওটি থেকে বের করা হচ্ছে, আর সে সমানে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। না, এটা হতে পারে না। আমি দেখেছি, ওকে আমি নিজের চোখে দেখেছি। ও এভাবে ফিরে আসতে পারে না, ফিরে আসতে পারে না এভাবে। নার্সরা তাকে শান্ত করার চেষ্টা করছে। এর মধ্যেই ওরা দুজন পৌঁছে গেল। ঐতিহ্য এবার সত্যিই আরো বেশি অবাক হয়। নীলাঞ্জনার ডেলিভারি হয়নি এটা নিয়ে যেন কোনো টেনশন নেই তার। ও কাকে নিজের চোখে দেখার কথা বলছে, আবার বলছে সেটা নাকি হতে পারে না। নীলাঞ্জনার কথার সাথে তিয়াসের কথাগুলোর একটা অদ্ভুত মিল খুঁজে পায় ঐতিহ্য। ওরা দুই ভাই বোন কিছু একটা দেখেছে যা সে দেখতে পায়নি, সেই কারণে দুজনে এমন অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু কে এমন হতে পারে যাকে দেখে এতটা ঘাবড়ে গেল ওরা? তাকে নিয়ে কিসের এত ভয় ওদের দুজনের মনে? আর তাকে ঐতিহ্যই বা দেখতে পেল না কেন? এমন তো নয় এটা ওদের মনের ভুল। দুজন মানুষ কি কখনো একসাথে ভুল দেখতে পারে? না, এটা সম্ভব নয় কিছুতেই। এতক্ষণ এগুলোই মনে মনে ভাবছিল ঐতিহ্য। নীলাঞ্জনার দিকে এগিয়ে যায় তিয়াস। তুই কাউকে দেখেছিস বোন? হ্যাঁ, আমি দেখেছি, আজ ওকে দেখেছি একটু আগে। তিয়াস ওকে চোখের ইশারা করে থামিয়ে দেয়, ওকে আর কোনো কথা বলতে নিষেধ করে। নীলাঞ্জনার সাথে অলংকারের যে একটা সম্পর্ক ছিল সেটা কিছুতেই ঐতিহ্যকে বুঝতে দেয় না ওরা। ঐতিহ্যের সন্দেহ ক্রমে ক্রমে ঘনীভূত হতে থাকে। দুই ভাই বোন কিছু একটা তো লুকোচ্ছে ওর থেকে, কিন্তু কি সেটাই জানবার বিষয়। নীলাঞ্জনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। ওরা তিনজন আবারও নিজেদের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেদিনের ঘটনা কিছুতেই ভুলতে পারেনি তিয়াস। সেদিন হাসপাতালের ঘটনা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাকে আজকেই বেরোতে হবে, অলংকারের ঠিকানায় যেতে হবে, যেখানে গিয়ে নিশ্চিত হতে হবে অলংকার সত্যিই মারা গেছে কিনা, নাকি সে এখনো বেঁচে আছে। কিন্তু অলংকার বেঁচে কি করে থাকতে পারে? ওর বেঁচে থাকা কিছুতেই সম্ভব নয়, কারণ তিয়াসকে নিজে থাক সেসব কথা। একটা কথা এখন সে ভালো করেই বুঝতে পেরেছে, অলংকারের সাথে নীলাঞ্জনার সন্তান ডেলিভারি না হবার নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। তার না হলে সেদিন হাসপাতালে নীলা ডেলিভারির সময়ে অলংকার কিছুতেই আসতো না। আজকেই সব রহস্যের সমাধান করতে হবে তাকে। আর দেরি না করে অলংকারের ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে।
অলংকারের বাসা বাড়ি শহর থেকে খানিকটা দূরে। পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল তিয়াসের। প্রায় 4 বছর আগে এই জায়গায় এসেছিল সে। এখন সবটা সেইভাবে পরিষ্কার মনেও নেই। নিজের ধারণা আর আন্দাজ থেকে অলংকারের বাসা বাড়ি খুঁজতে থাকে সে। অনেক খুঁজতে খুঁজতে একটা জায়গায় পৌঁছায় তিয়াস। তার বারবার জায়গাটা পরিচিত মনে হচ্ছে, যেন এখানে আগেও এসেছে। আচ্ছা, এমন নয় তো এটাই অলংকারের এলাকা? কিন্তু এটা কি করে নিশ্চিত হবে সে? একটা কাজ করা যাক, এখানকার স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞেস করে দেখা যাক যদি কিছু জানা যায়। বিল্ডিং এর সামনে বেশ বড় একটা চা কফি শপ। এখানে জিজ্ঞেস করে কিছু জানা যেতে পারে, এই ভেবেই শপের ভিতরে ঢুকলো তিয়াস। যদিও চা বা কফি কোনোটাই পছন্দ নয় তিয়াসের, তবুও প্রয়োজনে 1 কাপ নিল, যাতে কথা বলতে সুবিধে হয়। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? হ্যাঁ, করেন। এই এলাকায় নতুন বুঝি, আগে কখনো দেখেছি বলে মনে হয় না আপনাকে। হ্যাঁ, আমি প্রপারে থাকি। ইনফ্যাক্ট একটা জরুরি কাজে জায়গায় এসেছে। কিসের কাজ? আমি একজনকে খুঁজতে এসেছি এখানে। কাকে খুঁজতে এসেছেন? দেখুন, আমি শুধু তার নামটা বলতে পারবো, এছাড়া তেমন কোনো ইনফো জানি না তার। আমি এই এলাকায় 5.5 বছর ধরে আছি, যদিও সবটা তখন ভেতরের দিকে ছিল। 1 বছর আগে এখানে শিফট করা হয়েছে। যদি সত্যি সে এখানকার বা আশেপাশের লোক হয় অবশ্যই চিনতে পারার কথা। ও আচ্ছা, ঠিক আছে। আর ওনার নাম হলো অলংকার। আমি তার খোঁজে এসেছে। নামটা শুনে লোকটার কিছু একটা ভাবতে থাকে, হয়তো কিছু মনে করার চেষ্টা করছে সে। অলংকার, আপনি অলংকার প্রধানের কথা বলছেন? ইয়াস, আমি তোর কথা বলছি, অলংকার প্রধান। একটা কথা বলুন তো, আপনি সত্যি সত্যি তাকে খুঁজতে এসেছেন? হ্যাঁ, তার সাথে দেখা করাটা খুবই দরকার আমার, কিন্তু আমি বুঝতে পারছি না কি বলবো আপনাকে। অলংকার প্রধান আজ থেকে প্রায় বহু বছর আগে মারা গেছেন। কেন আপনি শোনেননি কখনো? এত বছর পরে এখন কিনা খুঁজতে এসেছেন তাকে? লোকটার কথা শুনে চমকে যায় তিয়াস। তার মানে এটা সত্যিই অলংকার মারা গেছে, কিন্তু হাসপাতালে স্পষ্ট অলংকারকে দেখেছে সে। শুধু সে নয়, নীলাঞ্জনাও দেখেছে। একই আপনি কিছু বলছেন না কেন? চুপ হয়ে গেলেন যে? আচ্ছা, আমি সত্যি তার ব্যাপারে এত কিছু জানতাম না। আর একটা জানার বিষয় আছে। বলুন। অলংকার মারা গিয়েছে, তাই না? সে মারা গেল কি করে? সে ব্যাপারে কিছু জানেন আপনি? মারা গেছে বলটা ঠিক হবে না। আমি যতদূর জানি উনি সুইসাইড করেছিলেন। সুইসাইড করেছিলেন? কিন্তু কেন? দেখুন, এত ভেতরের খবর তো আমরা জানি না। শুধু এটুকু জানি উনি আত্মহত্যা করে মারা যান। ওনার ফ্যামিলির লোকজনের সাথে দেখা করার কোনো উপায় আছে কি? ওনারা তো এখন আর এই এলাকায় থাকে না। ছেলের মৃত্যুর পরে তারা এলাকা ছেড়ে চলে যান, আর এদিকে কখনো দেখা যায়নি তাদের। ও আচ্ছা, আপনি এভাবে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আপনি পুলিশের লোক নন তো? না না, আমি কোনো পুলিশের লোক নই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি অনেক উপকার হলো। আপনি ভালো থাকবেন, আসি এবার। লোকটার থেকে বিদায় নিয়ে তিয়াস বেরিয়ে পড়ল। তিয়াস কি করবে বুঝতে পারছে না কিছুতেই। ওরা যতদূর জানে অলংকারের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, কিন্তু এখানে এসে লোকটার কথাই মাথা ঘুরে গেল তার। তার মানে ও সুইসাইড করেছিল? আজ থেকে 4 বছর আগে যে ঘটনা ঘটে গিয়েছিল, তাতে ওর সুইসাইড করার কেন প্রয়োজন পড়লো? অনুতাপ আর অনুশোচনা বোধ সবার থাকে না। অলংকারের মতো মানুষের ভেতরে তো থাকার কোনো প্রশ্নই নেই, তাই ওর সুইসাইড করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না তিয়াস। অলংকার মারা গিয়েছে, ও আর এই পৃথিবীতে নেই এটা নিশ্চিত, কিন্তু মানুষের স্বভাব আর প্রকৃতি যে বড্ড ভয়ানক জিনিস। মানুষের স্বভাব প্রকৃতি কখনো তার শরীরের বা রক্তমাংসের সাথে মিশে থাকে না, মিশে থাকে তার আত্মা আর চিন্তা চেতনার সাথে। সে কি আর সহজে দূর হয়? তাই মারা গিয়েও কেউ কেউ তার স্বভাব প্রকৃতি পরিবর্তন করতে পারে না, যেমনটা পারেনি অলংকার। তিয়াসের আর বুঝতে বাকি নেই নীলাঞ্জনার ডেলিভারি না হওয়ার পেছনে আর কোনো কিচ্ছু না, একমাত্র অলংকারের হাত আছে। ও ক্ষতি করতে চাইছে নীলাঞ্জনার,
আর দেরি করলে চলবে না, এক্ষুনি বাসায় ফিরতে হবে। তারপর নীলাঞ্জনাকে সবকিছু খুলে বলবে সে, দরকার পড়লে ঐতিহ্যকেও সব বলবে। ঐতিহ্যের উপর বিশ্বাস আছে তিয়াসের, সে যথেষ্ট বিবেচক মানুষ, ওর সত্যটা মেনে নিতে হয়তো দ্বিধাবোধ হবে না। আর হলেও এই ঘটনা লুকিয়ে রেখে নীলাঞ্জনার আর কোনো ক্ষতি হতে দিতে চায় না তিয়াস। তাতে যা হবার হোক, এগুলো ভেবেই দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। তারপর আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলো তিয়াস। আজকে বাসায় গিয়ে সবাইকে সবটা খুলে বলবে সে, এটাই তার ফাইনাল সিদ্ধান্ত। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল, তখন প্রায় 11টা বাজে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা চাপতে যাবে ঠিক তখনই বুঝতে পারল ভেতরে যেন কেউ জোরে জোরে কথা বলছে। শুধু কথা নয়, অনেকটা ঝগড়ার মতো। নীলাঞ্জনা আর ঐতিহ্য ছাড়া কে আর হবে? নিশ্চয়ই ওরা দুজন হবে। কলিং বেলটা চাপতেই একটু পরে নীলাঞ্জনা এসে দরজাটা খুলল। কি ব্যাপার, কোথায় ছিলি আজ সারাদিন? ফিরতে এত দেরি হলো? একটা কাজে বাইরে গিয়েছিলাম। আচ্ছা, একটা ফোন করে জানিয়ে দিতে তো পারতিস। হ্যাঁ, ফোন করার দায়িত্ব তো শুধু আমার। কই, তোরাও তো একবারের জন্য কল করতে পারতিস। সন্ধ্যার দিকে কল দিয়েছিলাম, তোর ফোন অফ ছিল মেবি। হ্যাঁ, কল তো সন্ধ্যাবেলাই করবে, ফোনে চার্জ ছিল না। বাই দ্য ওয়ে, ভেতরে তো শব্দ কিসের? আয় ভেতরে আয়, এলেই দেখতে পাবি। নীলাঞ্জনার সাথে ভেতরে গেল তিয়াস। ড্রয়িং রুমে ঢুকেই হতবাক সে। একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তার জন্য, আর সেটা হলো দীর্ঘ 4 বছর পরে ওদের বাবা মা ফিরে এসেছে। আকাঙ্ক্ষা জামান ও সৌজন্য জুনায়েদ আবার দেশে ফিরেছেন, কিন্তু কারোর মুখেই তেমন প্রসন্নতার ছাপ নেই। নীলাঞ্জনার প্রেগন্যান্সির ব্যাপারটা নিয়ে তারা দুজন বেশ চিন্তিত, যদিও তারা যে আগে থেকে জানতো না এমনটা নয়। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলো। ঐতিহ্য নীলাঞ্জনা ওদের রুমে শুয়ে পড়েছে। এদিকে বাড়ির ছাদে তিয়া, সৌজন্য আর ওর মা আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। 4টা বছরে এত কিছু ঘটে গেছে, আমাদের কিছু জানানোর প্রয়োজন বোধ করলে না তোমরা? কি করে জানাতাম মম? তোমরা একটা কাজে গিয়েছিল ওখানে, শুধু শুধু টেনশন দিতে চাইনি তোমাদের। বাহ, ছেলে মেয়েদের একটা প্রবলেম হলে তারা কি সেটা তার বাবা মায়ের সাথে শেয়ার করে না? আমাদের কি এইটুকু রাইট ছিল না জানার? নিশ্চয় ছিল ড্যাড। আচ্ছা, যা হবার হয়েছে, এবার তুমি পুরো ঘটনা আমাদের ক্লিয়ার করে বলো। এই 4 বছরে কি কি ঘটে গেছে সবটা বলো আমাদের। হ্যাঁ বলছে। আচ্ছা, অলঙ্কারের কথা মনে আছে তোমাদের? ওর কথা ভুলি কি করে, মনে আছে। নীলাঞ্জনা আর ওর কলেজের ক্লাসমেটদের সাথে অসভ্যতা করার কারণে লগামে পুরে দেওয়া হয়েছিল তাকে। তারপর আমরা বিদেশে চলে যাই, আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। কেন, কি হয়েছে তার? আমি জানি না, তোমাদের কি করে বলবো? সম্পর্কে ছেলে হই আমি তোমাদের, এগুলো মুখে আনতে লজ্জা করছে আমার। হোয়াট? এমনকি লজ্জাস্কর ঘটনা ঘটে গেল আর আমরাই কিনা জানি না? সত্যি কাজটা তোমরা একদম ঠিক করনি। মম, ড্যাড, আবারও সরি বলছি। সত্যি ভুল হয়েছে আমার, কিন্তু আমি আর চুপ থাকবো না। আসল সত্যটা বলতে আর কোনো দ্বিধা নেই আমার। হ্যাঁ, সেটাই বলো। তোমরা বিদেশ চলে যাবার কিছুদিন পরেই অলঙ্কার লকআপ থেকে বের হয়, তবে ও তারপরে আর কোনো ঝামেলা করেনি, সবকিছু ঠিকঠাক চলছিল। তাহলে একদিন রাতে, তখন প্রায় 8টা বাজে, বাসায় এসে দেখে নীল বাসায় ফেরেনি। টেনশনে মাথা ঘুরেছে আমার। বারবার মনে হচ্ছিল ওই লাফাঙ্গাটার সাথে আবার কোনো ঝামেলা হলো কিনা। অনেক জায়গায় ফোন করে নীলকে ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু ওর খোঁজ মিলল না। তারপর আমার মনে হলো আর বাসায় বসে নয়, বাইরে গিয়ে খোঁজ করতে হবে নীলের, যেন দেরি না হয়ে যায়। কারণ ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর তোমাদেরও বা কি উত্তর দিতাম? এইভাবে বাইরে বেরোনোর জন্য রেডি হলাম। ঠিক তখন কলিং বেল বেজে ওঠে। এক রাশ প্রত্যাশা নিয়ে দরজার দিকে ছুটে যায়। আমার ধারণাকে সত্যি প্রমাণ করে নীল বাসায় ফিরে এলো, কিন্তু ওর মুখটা বড্ড শুকনো ছিল। কেন দেরি হয়েছে, কি কারণে হয়েছে, বহুবার প্রশ্ন করা সত্ত্বেও ওর কাছ থেকে কোনো উত্তর আসলো না। আমি ওর বেশি জোর করলাম না ওকে। ওর কোনো ক্ষতি হয়নি, অক্ষত অবস্থায় বাসায় ফিরে এসেছে, এই অনেক। আমাদের জীবনে আসল দুর্যোগটা নেমে আসে তার ঠিক 3 মাস পর। দুর্যোগ? কিসের দুর্যোগ তিয়াস? হঠাৎ একদিন জানতে পারি নীল প্রেগনেন্ট। আসলে ওই দিন অলঙ্কার জোর করে তুলে নিয়ে গেছিল ওকে, আর ওর সাথে চরম দুর্ব্যবহার করে, যার ফলস্বরূপ নীলকে প্রেগনেন্ট হতে হয়।
লজ্জা ভয় আর নিজের সম্মানের কথা বিবেচনা করে সেদিন নীল পুরো ব্যাপারটা এক প্রকার ধামাচাপা দিয়ে দিয়েছিল। কিন্তু নিজের প্রেগনেন্সি কি করে ধামাচাপা দেবেও? সবাই নীলাঞ্জনার প্রেগনেন্সির কথা জেনে যায়। ও মাই গড, কি করেছো এটা তুমি? এই ভাইটাল ঘটনাটা কি করে লুকালে আমাদের থেকে? আমায় শেষ করতে দাও মম। আমি নীলাঞ্জনের বড় ভাই আর একমাত্র গার্ডিয়ান হিসেবে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই, আর সেটা হলো নীলের অপ্রত্যাশিত বাচ্চাটা আর বড় হতে দেওয়া যাবে না। তার আগে এই পৃথিবীতে আসা আটকাতে হবে আমাকে। আর এটা ছাড়া কোনো বিকল্প ছিল না আমার কাছে। একজন পরিচিত ডাক্তারের কাছে কনসাল্ট করে আমি। ডাক্তার ডেটও ফিক্সড করেন। নীলাঞ্জনের প্রেগনেন্সির কথা শুনে অলঙ্কার আমাদের বাসায় ছুটে আসে। আমি সেদিন অলঙ্কারকে ভিন্ন একজন মানুষ হিসেবে আবিষ্কার করি। সে আমার হাতে পায়ে ধরে যেন আমি কিছুদিন নীলের বাচ্চাটা নষ্ট না করাই। ও আমার আর নীলের সামনে এটাও স্বীকার করে দরকার পড়লে নিজের সব অপরাধ স্বীকার করে আবার লকাবে যাবে। তবুও নীলাঞ্জনা যেন তার সন্তানকে নষ্ট না করে। জানি না, সেদিন হয়তো নিজের অন্ধ পিতৃত্ববোধ অলঙ্কারকে অন্য একটা মানুষে পরিণত করে দিয়েছিল। কিন্তু আমি কেন শুনবো ওর কথা? ও যেটা আমার বোনের সাথে করেছে সেটা কখনোই ক্ষমার যোগ্য ছিল না। সেদিন ইচ্ছে করছিল খুন করে ফেলি ওকে। ও বারবার কেঁদে কেঁদে অনুরোধ করলো যেন কোনো ক্রমে এই সন্তানকে হত্যা না করা হয়। তার জন্য যা খুশি করতে পারে, আমরা যা শাস্তি দেব তাই মাথা পেতে নেবে সে। তারপর কি হলো? আমি ওর কোনো কাকুতি মিনতি গ্রাহ্য করি না। নীলাঞ্জনের সন্তান নষ্ট করা হয়। এরপর কিছুদিন পরে অলঙ্কারের মৃত্যুর খবর পাই। এরপর 1 বছর পরে ঐতিহ্যের সাথে বিয়ে হয় নীলাঞ্জনা। সেটা তো জানোই তোমরা। বেচারা ঐতিহ্য একটা বিশাল অন্ধকারের ভেতরে ফেলে রেখেছি আমরা ওকে। জানি না ওর সামনে সত্যটা স্বীকার করার সাহস হবে কিনা কোনোদিন। আর একটা কথা, আমি আজকে জানতে পারলাম যে ওটা সাধারণ মৃত্যু ছিল না। অলঙ্কার আত্মহত্যা করে মারা যায়। আর সেদিন আমি আর নীলাঞ্জনা ওকে স্পষ্ট দেখেছে, নিজেদের চোখে দেখেছে। আমার মনে হয় ও ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। আর নীলাঞ্জনার ডেলিভারি না হবার পেছনে নিশ্চয়ই ওর হাত রয়েছে। একদম ঠিক বলেছো তুমি, হয়তো তাই হবে। দেখো, তোমাকে আর আমরা বৃথা দোষারোপ করব না, কিন্তু আমাদের এর একটা সমাধান খুঁজে বের করতেই হবে। কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? এই ব্যাপারে একজন সাহায্য করতে পারে আমাদের। কে সে? পারমিতা। আমাদের এই মুহূর্তে ওর সাহায্য প্রয়োজন। দীর্ঘ 28 বছর পরে আকাঙ্ক্ষার মুখে আবারও পারমিতার নামটা উচ্চারিত হলো। ওর কথা শুনে অবাক হয়ে গেল সৌজন্য। একমাত্র পারমিতাই পারবে আমাদের সমস্যার থেকে মুক্তি দিতে। এসব কি বলছো তুমি আকাঙ্ক্ষা? পারমিতা কিভাবে ফিরবে? তিয়াস পারমিতার কথা শুনে বেশ অবাক হয়। এই পারমিতাই বা কে এসে? তার মা কার কথা বলছে এটা? পারমিতা? হুইজ পারমিতা? এই পারমিতা কি হয় তোমাদের? আর আমরা যে প্রবলেমটা সবাই মিলে সলভ করতে পারছি না, সে এসে সলভ করে দেবে কেন? তার কাছে এক্সট্রা কোনো পাওয়ার আছে নাকি? নিজেদের ছেলের প্রশ্নে সৌজন্য আকাঙ্ক্ষা একে অপরের দিকে তাকায়। ছেলেকে কি বলবে বুঝতে পারছে না। তিয়াস আরফান অর্থাৎ ওর মৃত বাবা আর পারমিতার ব্যাপারে কিছুই জানে না। আর সেই পূর্বের ইতিহাস জানতে পারলে তিয়াস নিশ্চয়ই প্রচণ্ডভাবে ভেঙে পড়বে। আকাঙ্ক্ষা চায় পারমিতার সত্যটা তার ছেলেকে খুলে বলতে, কিন্তু আরফানকে এর ভেতরে জড়াবে না সে। হ্যাঁ, এক্সট্রা পাওয়ার আছে। মৃত মানুষের অনেক ধরনের ক্ষমতা থাকে। মৃত মানুষ? কে মৃত মানুষ? ইউ মিন পারমিতার মৃত মানুষ? কিন্তু সে ফিরবে কেন? আর কি করেই বা ফিরবে? কেন? অলঙ্কার যদি মরে গিয়ে ফিরে আসতে পারে, পারমিতা কেন পারবে না? নীলাঞ্জনাকে ওর হাত থেকে বাঁচাতে আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু পারমিতার আত্মা তো মুক্তি পেয়ে গিয়েছিল। তুমি তাকে ফেরাবে কি করে? আত্মা মুক্তি পেতে পারে, কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না। তাকে ধ্বংস করা যায় না। আমরা চাইলেই পারমিতাকে ফিরিয়ে আনতে পারি। আমি জানি না এই পারমিতার চ্যাপ্টার কোত্থেকে আসলো, কিন্তু সে কি সত্যি ফিরবে? হ্যাঁ, অবশ্যই ফিরবে। কোনো একটা বিশেষ কারণে পারমিতা কৃতজ্ঞ আমার প্রতি। সে আমার মেয়ের ভালোর জন্য অবশ্যই সাহায্য করবে আমাদের। নীলের প্রবলেম কোনো ডাক্তার সলভ করতে পারবে না, তাতে যতই মেডিকেল বোর্ড বসানো হোক না কেন। শুধু ডাক্তার কেন, এই প্রবলেম সলভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
তাই আমাদের এখন পারমিতার সাহায্য নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক আছে, তবে তাই হবে। আমার তোমার প্রতি চিরকাল আস্থা ছিল, আর এখনো আছে। আমিও তোমার সাথে আছি মম। তাছাড়া সব থেকে বড় কথা এটা আমার বোনের লাইফ নিয়ে প্রশ্ন। ওর জন্য সব কিছু করতে পারি আমি। আকাঙ্ক্ষা বেশ খুশি হলো স্বামী আর সন্তানের সাপোর্ট পেয়ে। আলোচনা শেষে তারা সবাই ঘুরে ছাদের সিঁড়ির দিকে যাবার জন্য সামনে পা বাড়ায়। দেখতে পায় সামনে নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মম, ড্যাড আর ভাইয়ার সমস্ত কথা শুনে নিয়েছে। নীল, তুই তুই কখন এলি? ওরা সবাই খেয়াল করলো নীলাঞ্জনার চোখ জলে ছলছল করছে। নিজের সমস্ত অতীত মনে পড়ে গিয়েছে তার। পরিবারের সবাই ওর জন্য এত কিছু ভাবছে, এটা দেখেও অভিভূত সে। আমি তোদের সমস্ত কথা শুনেছি, কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না। কিছুতেই অলংকার আবার ফিরে এসেছে। সেদিন হসপিটালে কথা ভুলে গেলে আমরা নিজেদের চোখে দেখেছি ওকে। কিন্তু সেটা তো মনের ভুলও হতে পারে আমাদের। দুজন মানুষ একসাথে ভুল করে না নীল। আমরা নিশ্চিত অলংকার ফিরে এসেছে, আর মম ড্যাড একটা উপায় খুঁজে বের করেছে। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু এই পারমিতাটা কে? এই নাম মম বা ড্যাডের মুখে তো আগে কখনো শুনিনি। এখন এত কিছু জানার সময় আসেনি নীল। আর তোকেও বলছি তিয়াস, উপযুক্ত সময় এলে তোমরা দুজন সবটা জানতে পারবে। ঠিক আছে মম, তোমরা যেমনটা বলবে তেমনটা হবে। পরের দিন সকালে আকাঙ্ক্ষা তার হাজবেন্ড সৌজন্য, তিয়াস আর নীলাঞ্জনাকে নিয়ে বেরিয়ে পড়ে। ঐতিহ্য তার অফিসের কাছে একটু ব্যস্ত। তাছাড়া সে এখনো নিজের স্ত্রীর অতীতের ব্যাপারে অনেক কিছুই জানে না। আর সেটা জানতে পারলে ওর রিয়াকশনটা কি হবে এই ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কিন্তু তাকে অন্ধকারের ভিতরে রাখতে মন সায় দিচ্ছে না কারোরই। খুব শীঘ্রই নীলাঞ্জনার অতীতটা তার সামনে আনা জরুরি। তাতে সে যদি নীলাঞ্জনাকে ভুল বোঝে বা স্ত্রীকে ছেড়ে দূরে চলে যায়, সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মম, আমরা কোথায় যাচ্ছি? আর একটু ওয়েট করো, দেখতেই পাবে। এই তো শহরের বাইরে চলে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, জায়গাটা শহরের বাইরে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় অতিক্রম হয়ে যায়। এই জায়গায় আকাঙ্ক্ষা ছাড়া আগে কেউ আসেনি। জঙ্গলের একটা রাস্তা ধরে এগোতে থাকে তারা। হঠাৎ তিয়াস কোনো অজানা চিৎকার দিয়ে উঠল। ও গড, মম ড্যাড গাড়ি ব্রেক করে ফেলছে মেবি। ব্রেক ফেল করেছে মানে? কি বলছিস এগুলো? ব্রেক ফেল কিভাবে করলো? সেটা তো ভাবছি, এমনটা হবার তো কথা ছিল না। গাড়ির ভিতরে সবাই হা হুতাশ শুরু করে। বেশ ঘাবড়ে আছে তারা, না জানে কি আছে ভাগ্যে। তিয়াস যথাসাধ্য চেষ্টা করছে গাড়ি নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু এক পর্যায়ে ব্যর্থ হয় সে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যায়। তারপর ফাঁকা জঙ্গলের ভিতরে এলোপাথারি ছুটতে থাকে। সামনেই একটা বড় খাদ। সবাই দেখতে পাচ্ছে গাড়ি সেদিকেই ছুটে যাচ্ছে। ভয়ে প্রাণ বেরিয়ে যাবার উপক্রম সবার। এই খাদ থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। গাড়িটা খাদের একেবারে কাছাকাছি চলে এসেছে। আতঙ্কে সবার প্রাণ ওষ্ঠাগত। মৃত্যু যেন দরজায় এসে কড়া নাড়ছে। ঠিক তখন সবাইকে অবাক করে দিয়ে গাড়ি অফ হয়ে গেল। ঠিক অফ হয়ে যায়নি, মনে হচ্ছে কোনো কিছু পেছন থেকে টেনে ধরেছে গাড়িটা। আকাঙ্ক্ষা নিজের মনের অজান্তে অস্ফুট স্বরে বলে উঠল, পারমিতা। সবাই দেখতে পাচ্ছে গাড়ির সামনে কেউ একটা যেন দাঁড়িয়ে আছে। বড্ড অস্পষ্ট লাগছে তাকে। নীলাঞ্জনা, তিয়াস তাকে চিনতে না পারলেও আকাঙ্ক্ষা আর তার হাজবেন্ড সৌজন্য ঠিক চিনতে পেরেছে। সবার সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। তাকে দেখে হাসির রেখা ফুটে উঠল আকাঙ্ক্ষার ঠোঁটে। আবেগে চোখের জল ধরে রাখতে পারল না সে। পারমিতা তুমি? হ্যাঁ আমি। আর আমি এটাও জানি তোমার আমাকে ভীষণ প্রয়োজন। সবাই গাড়ির বাইরে নেমে এসেছে। আকাঙ্ক্ষা কথা বলছে পারমিতার সাথে। সবাই সামনের দিকে তাকিয়ে আছে। কিন্তু তোমার আত্মা তো মুক্তি পেয়ে গিয়েছিল সে দীর্ঘ 800 বছর আগে। তুমি আবার ফিরে এলে কিভাবে? আমি তো ফিরে আসিনি। ফিরে আসোনি মানে? আমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছি তোমায়। সেটা কি ভুল? কেউ তো তখনই ফিরে আসে যখন সে চলে যায়। কি বলছো তুমি?
তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। আমার আত্মা মুক্তি পেলেও আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি আকাঙ্ক্ষা। পারমিতার কথা শুনে দ্বিগুণ অবাক হয়ে যায় সবাই। এটা কি বলছে সে? ছেড়ে যাওনি? কিভাবে ছেড়ে যেতাম? আমি যে মৃত। মৃতরা সাধারণ মানুষদের মতো হয় না, তারা আগে থেকেই অনেক কিছু আন্দাজ করতে পারে। আমার বারবার মনে হচ্ছিল তোমার আমাকে কোনো না কোনো সময় আবারও প্রয়োজন হবে, তাই আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারিনি। তোমায় আসন্ন বিপদের মুখে কি করে ফেলে চলে যেতাম আমি? সেদিনের পর থেকে সব সময়ের জন্য আমি প্রতীক্ষা করতাম, কখন তুমি স্মরণ করবে আমায়, কখন তোমার সাহায্য করার সুযোগ লাভ করব। পারমিতার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে আকাঙ্ক্ষা ও সৌজন্য। ওর কথাগুলো যেন নিজেদের কানে বিশ্বাস করতে পারছে না তারা। এও সম্ভব? পারমিতা এতদিন ধরে পৃথিবীতেই ছিল, সে কোথাও যায়নি, কিন্তু আকাঙ্ক্ষা কী বা এমন করেছিল তার জন্য এতটা আনুগত্যের যোগ্য কি সে? সেই সময়ে আকাঙ্ক্ষা চাই করেছিল নিজের স্বামী আরফানের সত্যিটা প্রকাশ করার জন্য, যার সাথে জড়িয়েছিল পারমিতা। শুধু এইটুকু, এর থেকে আর বেশি কিচ্ছু না। এতক্ষণ এগুলো ভাবতে থাকে আকাঙ্ক্ষা। সে পারমিতাকে কি উত্তর দিবে জানে না। পিয়াস নীলাঞ্জনা এদের কথার আগা মাথা কিছু বুঝতে পারছে না, শুধু তারা যা বলছে শুনে যাচ্ছে। সৌজন্য এবার তার মুখ খুলল। তোমায় কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না, শুধু একটাই অনুরোধ, আমাদের সাহায্য করো। আমরা আমাদের মেয়েকে নিয়ে একটা প্রবলেমে খুব বাজেভাবে ফেঁসে গেছি। এ থেকে বেরোনোর উপায় জানা নেই আমাদের, একমাত্র তুমি পারো আমাদের সাহায্য করতে। হ্যাঁ বলো, আমার সবটা খুলে বলো তোমরা। অবশেষে সৌজন্য পারমিতাকে নীলাঞ্জনার ব্যাপারে ওর পূর্বের সমস্ত ঘটনা খুলে বলে। নিজের ছেলের থেকে যতটা শুনেছে সে সেইভাবেই বলতে থাকে। নীলাঞ্জনার সাথে অলংকারের ঝামেলা হওয়া, তার লকআপে যাওয়া, তারপর বিদেশ চলে যাওয়া, নীলাঞ্জনা প্রেগনেন্ট হওয়া, অলংকারের মৃত্যু, আবারও ফিরে আসা, সমস্ত ঘটনা একে একে বর্ণনা করে তার কাছে। পারমিতা তাদের সকল কথা মনোযোগ দিয়ে শুনল। বুঝতে পেরেছি, আমায় ঠিক কি করতে হবে। কি করতে হবে? নীলাঞ্জনা, এদিকে আসো। পারমিতা নীলাঞ্জনাকে নির্দেশ করে ডাক দিল। সে পারমিতার দিকে এগিয়ে যায়। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এটা এত সহজে সমাধান হবার নয়। আমি জানি এটা সমাধান হবার নয়, সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ আজ পর্যন্ত সফল হলো না। সমাধান হবার নয় এমনটা কখনোই নয়। এই পৃথিবীতে সকল সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে। তোমার সমস্যা একটা সমাধান আমার কাছে আছে। পারমিতার কথা শুনে সবাই যেন স্বস্তি পেল। আকাঙ্ক্ষা এগিয়ে গিয়ে প্রশ্ন করে, সমাধান আছে? তোমার কাছে সত্যি এর সমাধান আছে? দেখো, আমি সমস্যার সমাধান পুরোপুরি বলবো না, তবে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, এইটুকু কথা দিলাম। কিন্তু সেই উপায়টা কি? বলছি, তুমি আমার প্রিয় আকাঙ্ক্ষার একমাত্র মেয়ে। তোমাদের সাহায্য করাটা আমার যে পরম প্রাপ্তি। এবার শোনো, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সবাই পারমিতার কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আজ থেকে আমার আত্মা নীলাঞ্জনার ভেতরে প্রবেশ করবে। আমি নীলাঞ্জনার গর্ভের সন্তানের সাথে সংযুক্ত হয়ে যাব। তারপর আজ থেকে ঠিক 3 দিন পরে নীলাঞ্জনার প্রসব বেদনা শুরু হবে। সঙ্গত কারণেই অলংকার চাইবে নীলাঞ্জনার সন্তান প্রসব যেন না হয়, কারণ সেটাই তার একমাত্র লক্ষ্য। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে নীলাঞ্জনার সন্তানকে ভূমিষ্ঠ হতে সাহায্য করব, যাতে ওই অশুভ শক্তি ওর গর্ভের সন্তানকে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে। তাকে সেই ব্যাপারে প্রতিহত করা আমার মুখ্য উদ্দেশ্য। কিন্তু এতে নীলাঞ্জনের কোনো বিপদ হবে না তো? ওর সন্তানকে সেভ করতে গিয়ে আমরা নীলের ক্ষতি করে ফেলবো না তো? না, আমি জানি তুমি তোমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসো। তোমার ভালোবাসা রক্ষা করার দায়িত্ব আমার। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম। সবাই পারমিতার কথায় নিশ্চিত হলো। এই সময়ে তার উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া সে আকাঙ্ক্ষার অত্যন্ত বিশ্বস্ত, আকাঙ্ক্ষার জন্য সবকিছু করতে পারে সে। অবশেষে পারমিতা বিলীন হয়ে ওর আত্মা নীলাঞ্জনার গর্ভে প্রবেশ করে।
যদিও কেউ সেই অদ্ভুত দৃশ্য নিজের চোখে অবলোকন করতে পারল না। ওই দিন সবাই বাড়ি ফিরে গেল। আকাঙ্ক্ষাকে আর পারমিতার জন্য কষ্ট করতে হলো না। এর ঠিক 3 দিন পরে সন্ধ্যা 7টার দিকে নীলাঞ্জনার আস্তে আস্তে প্রসব বেদনা শুরু হয়। পারমিতা আগেই বলে দিয়েছিল প্রসব বেদনা না উঠলে তাকে যেন হাসপাতালে না নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষায় না থেকে নীলাঞ্জনাকে প্রাইভেট কারে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো সবাই। বাইরের আবহাওয়া তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মৃদু মন্দ ঝোড়ো বাতাস বইছে। নীলাঞ্জনার হাত ধরে আছে ঐতিহ্য। সামনের সিটে তিয়াস আর তার মা বাবা। ঝড় বৃষ্টির ভিতরে গাড়ি তার আপন গতিতে এগিয়ে চলেছে। হঠাৎ সবাই একটা অসঙ্গতি লক্ষ্য করে। তিয়াস হাসপাতালের পথ ছেড়ে উল্টো রাস্তার দিকে যাচ্ছে, কিন্তু এই দিকে তার যাবার কথা না। তিয়াস, এটা কোথায় যাচ্ছ তুমি? হসপিটালের রোড তো এদিকে না। তিয়াস, তুমি শর্টকাট নিতে চাইছো নাকি? তিয়াস নির্বাক। সে কারোর কোনো কথার উত্তর দিচ্ছে না। তার এই অদ্ভুত আচরণে অবাক হয় সবাই। কি ঘটছে কেউ বুঝতে পারছে না। কি হলো তিয়াস, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কোনো প্রবলেম তিয়াস? তাদের কথা শুনে তিয়াস পিছনের দিকে ঘুরে তাকায়। ওর পৈশাচিক হাসি মিশ্রিত মুখমণ্ডল দেখে ভয় পেয়ে যায় সবাই। আর বুঝতে বাকি রইল না কারোর যে কি ঘটছে। ও গড, একে তো অলংকারের আত্মা ভর করেছে মনে হয়। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওর তাকানো একদম ঠিক লাগছে না আমার। দেখো কিভাবে হাসছে। তিয়াস, তুমি নিজের ভেতরে আসো। দেখো, কেউ তোমাকে পরিচালনা করছে। নিজেকে কন্ট্রোল করো নিজেকে। ওকে এগুলো কি বলছো? ও কি আমাদের কথাগুলো শোনার অবস্থায় আছে? ওই দুষ্টু আত্মা ভর করেছে ওকে। ও এখন কারো কথা শুনবে না এখন। তো এখন আমরা কি করব? ওকে কন্ট্রোল করব কি করে? তো এখন আমরা কি করব? ওকে কন্ট্রোল করব কি করে? কারোর কথাই কানে তুলছে না তিয়া। সে আপন মনে ড্রাইভ করে যাচ্ছে। এদিকে নীলাঞ্জনা প্রসব বেদনায় ছটফট করছে। ঐতিহ্য তাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিক থেকে দমকা বাতাস আসছে। মোট কথা গোটা রাত একটা দুর্যোগপূর্ণ রাতে পরিণত হলো। আবহাওয়া এতটাই খারাপ হয়ে গিয়েছে, এর ভিতরে গাড়ি চালালে যে কোনো সময়ে যা কিছু ঘটে যেতে পারে। পারমিতা অলংকারের কথা ভেবেই নীলাঞ্জনাকে প্রসব বেদনার আগে হসপিটালে ভর্তি করতে বারণ করেছিল, কিন্তু সেই দুর্ঘটনা ঘটেই গেল। এখন সে নীলাঞ্জনার গর্ভের ভিতরে আছে। কি করে এই অলংকারের সাথে লড়বে সে? ব্যাপারটা এক প্রকার অসম্ভব। অলংকারের উদ্দেশ্য গাড়িটা যে করেই হোক অ্যাক্সিডেন্ট করানো, তবেই পরিবারের সবাইকে একসাথে মারতে পারবে সে। এটাই একটা সুবর্ণ সুযোগ তার কাছে। পারমিতা সবটা বুঝতে পারলেও সে কিছুই করতে পারছে না। কিন্তু এভাবে বসে থাকাও সম্ভব নয়। অলংকারকে প্রতিহত না করলে সে নিশ্চয়ই সবার কোনো ক্ষতি করে দেবে, কিন্তু সেটা হতে দেওয়া যায় না। পারমিতা অবশেষে নীলাঞ্জনার গর্ভের ভিতর থেকে বেরিয়ে আসে। সে নিজের শক্তি দিয়ে গাড়িটা একটা বাসার সামনে থামিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে গাড়ি চললে দুর্ঘটনা নিশ্চিত। পারমিতা সবাইকে নির্দেশ করাতে গাড়ি থেকে নীলাঞ্জনাকে নামানো হয়। তারপর তাকে নিয়ে বাড়ির ভিতরে যাওয়া হয়। বহু পুরনো একটা খোলা বাড়ি, ভেতরে কোনো লোকজন নেই। নীলাঞ্জনাকে এদিকে তিয়াসের ভিতর থেকে অলংকার বেরিয়ে এলো। তিয়াস স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পারমিতা ঐতিহ্যকে উদ্দেশ্য করে বলে, ঘরের দরজাটা বন্ধ করে দাও। আর তিয়াস, তুমি ভেতরে যাও। আমি তোমার মম ড্যাডকে সেভ করছি। ঐতিহ্য আর তিয়াস পারমিতার কথায় ঘরের দরজা বন্ধ করে দেয়। নীলাঞ্জনা সমানে চিৎকার চেঁচামেচি করে চলেছে। প্রসবের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না সে কিছুতেই। আকাঙ্ক্ষা সৌজন্য সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। অনেক আগেই অলংকার তাদের দুজনকে আঘাত করে সেন্সলেস করে দিয়েছে। অলংকার ভালো করেই জানে এরা দুজন ডাক্তার। তারা বাচ্চা ডেলিভারির ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখে। তাই তাদেরকে অক্ষম করে দিলে নীলাঞ্জনা ডেলিভারি কিছুতেই সম্ভব হবে না। পারমিতা অলংকারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলে যাও বলছি। কেন বৃথা ঝামেলা করছো? দেখো,
তুমি এখন আর বেঁচে নেই, মরে গেছো তুমি। এদের জীবন দুর্বিষহ করে, এদের ক্ষতি করে কি লাভ তোমার? আমায় লাভ ক্ষতি বোঝানোর তুমি কে? সরে যাও আমার পথ থেকে। না, আমি তোমাকে নীলাঞ্জনার কোনো ক্ষতি হতে দেব না। আজ আমার থেকে কেউ বাঁচাতে পারবে না ওদের। সেদিনের ঘটনা আজও ভুলতে পারিনি আমি। আজ সব কিছুর শোধ নিব। রাগ, ঘৃণা, প্রতিশোধ, হিংসা এগুলো মানুষের জন্য প্রযোজ্য, মৃতদের জন্য নয়। সেদিন আমি ওদের পায়ে ধরে কেঁদেছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার সন্তানকে মেরে ফেলেছে ওরা। নীলাঞ্জনার আমার সন্তানের মা হতে আপত্তি ছিল, এখন আমি ওকে কারো সন্তানের মা হতে দিব না, কিছুতেই না। না, তোমার এই প্রচেষ্টা সফল হবে না। তুমি অন্যায় করছো, অন্যায় করছো তুমি। আমি অন্যায় করছি না, অন্যায় তো ওরা করেছে আমার সাথে। আমার পিতৃত্ব অস্বীকার করেছে, আমার সন্তানকে খুন করেছে ওরা। শেষে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা আছে। আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে শুধু ওদের জন্য। এদের জন্য মরতে হয়েছে আমায়। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি যাকে সন্তান বলে আখ্যায়িত করছো তাকে জন্ম দেয়া নীলাঞ্জনার পক্ষে সম্ভব ছিল না। তুমি তার সাথে চরম দুর্ব্যবহার করেছিলে। সেই দিন সেই সন্তান তার ফল ছিল। এটা একটা মেয়ের জন্য কতটা লজ্জাকর আর অপমানের একটি বারেও বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি জানি, কিন্তু ওরা যেদিন আমার সন্তানকে কেড়ে নিয়েছিল সেদিন আমাকে আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেয়নি ওরা। আমি বলেছিলাম ওদের। আচ্ছা, তুমি নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলে, তাই তো? কিন্তু এখন চাইলে সেই কাজ করতে পারো। নীলাঞ্জনার সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করো। আমি তোমায় কথা দিচ্ছি, আজকে নীলাঞ্জনা শুধু ঐতিহ্যর না, তোমার সন্তান প্রসব করবে। কিন্তু সেটা কি করে সম্ভব? একজন শিশু যখন মায়ের গর্ভ থেকে পতিত হয় সেটা তার প্রথম জন্ম। আবার ঠিক যখন তার নামকরণ করা হয়, তাকে একটা নাম দেওয়া হয়, সেটা হয় তার জন্মের সার্থকতা। একটা নাম পেয়ে শিশু তার জীবন পরিচয় পরিচিতি হয়। আমৃত্যু সেই নাম সে বহন করে বেড়ায়। তুমি চাইলে এই সম্মান পেতে পারো। এই সম্মান আমি দিব তোমায়। এমনটাও হতে পারে? হ্যাঁ, হতে পারে। আগে নীলাঞ্জনার সন্তান ভূমিষ্ঠ হোক, তার নামকরণ তুমি করবে, আর তার সাথে তুমি হবে তার নামদাতা। ঐতিহ্য তাকে শারীরিকভাবে জন্ম দিলেও তুমি তাকে তার নামের দ্বারা এই পৃথিবীতে কোনো একজন পরিচিত মানুষ হিসেবে জন্ম দেবে। সবাইকে মেরে ফেলে কি লাভ তোমার বলো? তার থেকে বরং তুমি কিছু করো যাতে মৃত্যুর পরেও সবাই তোমার সম্মান করে। যে মানুষ মৃত্যুর পরেও অন্যের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকে, তার থেকে দুর্ভাগ্যবান আর কে হতে পারে? অবশেষে অলংকার পারমিতার চুক্তির কাছে হার মেনে সে ওদের ক্ষতি না করার আশ্বাস দিল। একটু পরেই রুমের ভিতর থেকেই এক বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। ইতিমধ্যেই আকাঙ্ক্ষা সৌজন্যের জ্ঞান ফিরে এসেছে। নীলাঞ্জনার ডেলিভারি হয়েছে, আর তার ডেলিভারি আর কেউ নয়, ঐতিহ্য নিজে করেছে। ঐতিহ্যের এই বিষয়ে হালকা ধারণা ছিল আগে থেকেই, সেটাই কাজে লাগালো। এছাড়া কোনো উপায় ছিল না তাদের নিকট। এভাবে ঝড় বৃষ্টির রাতে এক নির্জন বাড়িতে নিজের পিতার হাত ধরে জন্ম নিল এক শিশু। ঐতিহ্যের সাহস সত্যিই প্রশংসনীয় ছিল। পারমিতার কথা মতো অলংকার ওদের ছেলের নাম রাখলো। তার নাম দেওয়া হয় সাহিত্য। পারমিতা অলংকারকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। সেদিন রাতে পারমিতা চাইলেই অলংকারকে শাস্তি দিতে পারত, কিন্তু অলংকার তার নিজের কর্মের শাস্তি অনেক আগেই পেয়ে গিয়েছিল। ঠিক যখন তাকে দুঃখ, যন্ত্রণা আর হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড করতে হয়, নতুন করে তাকে আর কি শাস্তি দেবে পারমিতা? সে অলংকারের যন্ত্রণাটা অনুভব করতে পেরেছিল। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, তার ভিতরে কোনো না কোনো ভালো দিক ঠিক থাকে, আর সেটাকে চিনে জাগ্রত করতে পারলে সেই মানুষটাকে সত্যিই পাল্টে ফেলা সম্ভব। সে বুঝতে পেরেছিল অলংকারের দুর্বলতা ঠিক কোথায়। এই অনুসারে নিজের বুদ্ধি বৃত্তি দিয়ে সবার প্রবলেম সলভ করে দেয়।
পরে আকাঙ্ক্ষা সৌজন্য ঐতিহ্যকে তাদের মেয়ে আর অলংকারের সমস্ত ঘটনা খুলে বলে। ঐতিহ্য আসল সত্যিটা জেনে সবটা মেনে নেয়, তবে তার একটাই অভিযোগ, কেন সবাই সত্যটা তাকে আরো আগে জানালো না। সত্যিই তো কোনো মেয়ে ধর্ষিতা মানেই এটা নয় সে দূষিত বা তার শরীরটা অপবিত্র। পবিত্রতা অপবিত্রতা কখনোই কারো দেহের সাথে যুক্ত থাকে না, যুক্ত থাকে মানুষের মনের সাথে। একটা মানুষের চিন্তা ভাবনা যতটা পবিত্র, সে ঠিক ততটাই পবিত্র, ঠিক যেমনটা নীলাঞ্জনার ছিল। নীলাঞ্জনা একজন ধর্ষিতা, এটা জেনেও ঐতিহ্য তাকে বিনা দ্বিধায় মেনে নেয়, কারণ সেদিন নীলাঞ্জনা নিজে থেকেই স্ব ইচ্ছায় নিজের দেহ অন্য কারো কাছে বিকিয়ে দেয়নি, তাকে জোর করা হয়েছিল। কিন্তু আমাদের সোসাইটিতে এই সত্যটা কতজন মানুষ উপলব্ধি করতে পারে? তাদের কাছে ধর্ষিতা মানেই ঘৃণার পাত্র। একজন মেয়ে কখনোই ইচ্ছে করে ধর্ষণ হয় না। সেটা যেদিন সবাই বুঝতে পারতো, আমাদের সোসাইটির সব স্বামীরা যদি ঐতিহ্যের মতো হতো, সব পরিবারের লোকজন তিয়াস, আকাঙ্ক্ষা, সৌজন্য এদের মতো হতো, তবে হয়তো ধর্ষিতাদের আত্মহত্যা নামক ভয়ানক পথটা কখনোই বেছে নিতে হতো না। এরপর কেটে গেল আরো 5টি বছর। নীলাঞ্জনা আজ একজন স্বনামধন্য উকিল। তার জীবনের একমাত্র ব্রত ধর্ষিতা নারীদের ন্যায় বিচার দেওয়া। সাহিত্য অনেকটা বড় হয়েছে। তিয়াসও বিয়ে করে নিয়েছে প্রায় 3 বছর আগে। আকাঙ্ক্ষা আজও ভুলতে পারেনি পারমিতাকে। নিজের পরিবার আর পারমিতার স্মৃতিকে বয়ে বাকি জীবনটা পার করে দিতে চায় সে।